প্যাস্টেল এন্টারটেইনমেন্ট প্রেজেন্টস নটার গল্প, গল্পে গল্পে জমজমাট। এই গল্পের ঘটনা এবং চরিত্র সবই কাল্পনিক। বাস্তবের সঙ্গে এর কোনো মিল খুঁজে পেলে দুঃখিত। আমার দিদিকে ওরা তুলে নিয়ে গেছে। কাল রাত থেকে দিদি বাড়ি ফেরেনি। চুপ, একদম চুপ। আপনাকে গ্রেফতার করতে পারি জানেন? পুলিশের ওপর খবরদারি করছেন। পঞ্চায়েত প্রধানের ভাইপো, গ্রামের প্রত্যেকটা মেয়ের সঙ্গে অসভ্যতা করে ওরা। দোহাই আপনার, এবার আমার মেয়েটাকে ছেড়ে দিন। আর না। যোগী, আগুন লেগেছে রে। রংকল না কি একটা কারখানার মাঠ আছে না, সেখানে নাকি আগুন জ্বলছে। ভেরি গুড, ভেরি গুড। আমি তাহলে ঠিক লোককে চুজ করেছি, কি তাই তো? শুনুন অফিসার, অভিযোগ নিতে আপনি বাধ্য, তা না হলে কিন্তু আপনার বিরুদ্ধেই। মোমবাতি আছে সঙ্গে? মোমবাতি। জীবনের সব গল্প ঠিক সময়ে ঘড়ি ধরে হোক বা না হোক, আমাদের গল্প কিন্তু ঘড়ি মিলিয়েই শুরু হয়, ঠিক রাত 9টায়। এটা শুধু গল্পেরই সময়। শুনছেন নটার গল্প, গল্পে গল্পে জমজমাট। শুনছেন মহুয়া বন্দ্যোপাধ্যায়ের লেখা যাজ্ঞ সেনী, প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। গল্পের শেষে আজও থাকবে একটি প্রশ্ন। প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করা হবে আগামী সপ্তাহের গল্পের শেষে। গত সপ্তাহের 10 জন বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছে আজকের গল্পের শেষে। শুরু হচ্ছে আজকের গল্প যাজ্ঞ সেনী। উফ, এই বেরোনোর সময় আবার একে দেরি হয়ে গেছে। হ্যালো 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 দিদি। হ্যালো দিদি গো, সর্বনাশ হয়ে গেছে আমাদের। তুমি কে বলছো? তুমি কি সর্বনাশ হয়েছে? হ্যালো হ্যালো। আমি 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 বিপিনি, তোমাদের গৌরী মাসির মেয়ে গো। চিনতে পারছো না দিদি? গৌরী মাসি? হ্যাঁ 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 হ্যাঁ, বুঝেছি বুঝেছি, দিদুনকে দেখাশোনা করতো। হ্যাঁ হ্যাঁ, বলো বিনি বলো, বুঝতে পেরেছি। কি হয়েছে? কি হয়েছে তোমার? এত কাঁদছো কেন? আমার আমার দিদিকে ওরা তুলে নিয়ে গেছে। হ্যাঁ, কাল রাত থেকে দিদি বাড়ি ফেরেনি। মানে কারা তুলে নিয়ে গেছে? তুমি জানো ওদের? চেনো? পুলিশে খবর দাওনি? এখানে এখানে পুলিশ আসে না দিদি। বাবা কাল থেকে থানা আর ঘর করছে। পুলিশ উল্টে বাবাকে লকআপে পুড়ে দেওয়ার ভয় দেখাচ্ছে। কি? আরে কি হয়েছে সেটা তো বলবে। কালকে রাত্রির ওই মশাল আন্দোলনে ওখানে বেরিয়েছিল দিদি। তারপর থেকে তার আর কোনো খোঁজ নেই। মিনতি দিদিরা ছিল দিদির সঙ্গে। ওরা বলেছে দিদিকে নাকি তুলে নিয়ে গেছে। কি? ওরা দূর থেকে দেখেও ভয় কিছু বলতে পারেনি। ও দিদি, দিদি গো, বাপটা আমার পাগলের মতো রাস্তায় ছুটছে। মাটা অজ্ঞান হয়ে গেছে। আমার যে আর কেউ নেই। শোনো বিনি, আর কাউকে চিনি না। তুমি তুমি কলকাতার বড় রিপোর্টার। মা বলেছিল বিনি বিনি, তোমার নাম্বারটা মায়ের খাতা থেকে বার করে তোমাকে ফোন করছি দিদি। আমার দিদিটা। বিনি বিনি, শোনো 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 বিনি, কেঁদো না কেঁদো না কেঁদো না। কোথায় থাকো তুমি? আমাকে একটু চটপট বলো প্লিজ। আউশ গ্রামের 2 নম্বর ব্লকে। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা শোনো, আমি রাখছি, আমি 1 ঘন্টার মধ্যে আসছি। না না না, আমার আরেকটু দেরি হবে, আমি দুপুরের মধ্যে পৌঁছচ্ছি। লক্ষ্মী শোনা বোন আমার, শোনো শোনো, তুমি বাইরে কোথাও যাবে না, বাড়িতে থাকবে। আর আমাকে ফোন করেছিলে, তুমি সেটা কাউকে বলবে না। হ্যাঁ দিদি। তাহলে কিন্তু তোমার বিপদ হতে পারে বিনি। হ্যাঁ, আর শোনো, এটা তোমার নাম্বার তো? হ্যাঁ দিদি, এটা আমার ফোন। বেশ বেশ, আমি তোমাকে ফোন করে নেব। হ্যাঁ, একদম ভেবো না। রাখছি, আমি খুব শিগগির আসছি গো, রাখছি। দিদি, তুমি
তুমি সত্যি আসবে? হ্যাঁ বিনি, কি বলছো তুমি? আসবো মানে? আমি বেরোচ্ছি, বললাম যে ভরসা রাখো, আমি আসছি বোন, এক্ষুনি আসছি। যোগী, মা। কি রে, টিফিনটা নিয়ে যাবি তো? সেই কখন থেকে ডাকছি তোকে, ফোনটা একবার কানে উঠলে হয়। উফ, আমার হয়েছে যত জ্বালা। মা এখন একদম সময় নেই, তুমি একটা কাজ করবে প্লিজ, একটু চটপট করে দুটো জামা আর একটা জিন্স একটু ব্যাগে ভরে দেবে। আমি জাস্ট কয়েকটা ফোন করে নি। জামা জিন্স এসব নিয়ে কোথায় যাবি তুই? যাচ্ছিলি তো অফিসে। আউশ গ্রামে যাবো মা, আজ হয়তো ফিরতে নাও পারি, সে অনেক ব্যাপার, আমি তোমাকে সমস্ত বলবো। এখন আমার একটুও সময় নেই, প্লিজ দাও না মা, প্লিজ। দাঁড়া, আগে বল কি হয়েছে। কি এই ফোনটা ওখান থেকে এসেছিল তো? তা কে করেছে? কার কাছে যাচ্ছিস তুই? দেখ, সবটা না বলে তুই বাড়ি থেকে বেরোতে পারবি না। মা, আমি কিন্তু বলে দিলাম যোগী। এমন কেন করছো? এমন করছো যেন আমি দাগি আসামি। বললাম না এখন ভীষণ তাড়া মা, আউশ গ্রামে গৌরী মাসিদের বাড়ি যাব। ওই যে গো দিদুনকে দেখাশোনা করতো না, সেই গৌরী মাসি ফোনটা করেছিল ওর ছোট মেয়ে বিনি। কাল রাত থেকে ওর দিদিকে পাওয়া যাচ্ছে না বুঝলে, কারে নাকি বলেছে যে আবার ওকে তুলে নিয়ে গেছে। বলিস কি রে? গৌরী? হ্যাঁ। উমা, ওর বড় মেয়েকে তো আমি দেখেছি। আরে আরে সেই যে রে, তোর মনে নেই? মা প্লিজ, এখন আমার আর কিচ্ছু মনে নেই, সমস্তটা আমি শুনবো, পরে এসে শুনবো। কিন্তু তুই একা একা কোথায় যাবি যোগী? গৌরীদের বাড়ি তুই চিনিস? চিনে নেব। তারপর ওসব গাঁগঞ্জের ব্যাপার, ওদের উৎপাত প্রচুর। না বাবা, একে তোর বাবা কলকাতায় নেই। না না, দেখ, আমি 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 তোকে ছাড়তে পারবো না। তুই এক কাজ কর, তুই তোর অফিসে জানিয়ে দে, ওরা কাউকে পাঠিয়ে দে। মিডিয়া অফিসে তো কত লোক আছে, হয়তো ওখানেও তোদের লোক আছে। মা, তুমি কি করে ভাবলে বলো তো? একজন মেয়ে হয়ে, তার উপর জার্নালিস্ট হয়ে, আমি এমন করে হাত পা গুটিয়ে বসে থাকবো? আর এই খবরটা শোনার পরেও আমি অফিসের এসি রুমে বসে বসে কপি লিখবো? মা, তোমার মেয়েকে তুমি চেনো না, আউশ গ্রামে আমি কাউকে চিনি না, সেটা জানি মা, কিন্তু চিনে নিতে কতক্ষণ বলো? মা প্লিজ, তুমি ভয় পেও না প্লিজ, এমন ঘটনা তো নতুন নয় মা, আমি আগেও এমন অনেক জায়গায় গেছি, বলো যাইনি? তা আমার কিচ্ছু হবে না, সত্যি বলছি। আচ্ছা বেশ, আমি ঘন্টায় ঘন্টায় তোমায় ফোন করব, হবে? শান্তি, এখন আমাকে একটু ফোন করতে দাও, আর তুমি চট করে লক্ষ্মী মায়ের মতো আমার একটু ব্যাগটা গুছিয়ে দাও প্লিজ। রাজর্ষিকে একবার জানাবি না? আরে ওকেই তো কলটা করছি, তুমি দিচ্ছ কোথায় কলটা করতে? আজ আবার ওর অফ ডে, দাঁড়াও দেখি ও আদৌ উঠেছে কিনা। হ্যালো, এত সকালে ফোন করেছিস কেন? এত সকাল নয়, ওঠ, ঘড়িতে 9টা বেজে গেছে। তো কাল সে রাত মিছিল অ্যাটেন্ড করে অনেক রাতে বাড়ি ফিরেছি ভাই, আজ আমার অফ ডে, তাই আমার ঘড়িতে এখন 6টা বাজে। বাজে কথা ছাড়, শোন, আমি আউশ গ্রাম যাচ্ছি এখন, তুই যাবি কিনা বল? কোনো জবরদস্তি করছি না কিন্তু, ইচ্ছে না হলে যাবি না, বাট আমি যাচ্ছি। দাঁড়া দাঁড়া, কি বলছিস? আউশ গ্রাম? সে তো অনেক দূরে, সেখানে কি আছে? অফিস থেকে কি কিছু? আরে না না, অফিসের নয়, আমাদের পুরনো এক আয়ামাসির মেয়ে ফোন করেছিল। আরে গতকাল রাত্রে তার মেয়েকে উঠিয়ে নিয়ে গেছে, তার আর এক মেয়ে ফোন করেছে। কি বলছিস রে? এ তো সাংঘাতিক ব্যাপার। কিন্তু তুই একা, মানে ওখানে তো কাউকে চিনিস না, মানে। এই শোন, তোর না এত মানের উত্তর আমি দিতে পারবো না এখন। মা আর খাবো না, দিও না। শোন না, এখন রাখছি, আমাকে বেরোতে হবে এবার। আরে এক মিনিট, শোন শোন, তুই যাবি কি করে? রাস্তা চিনিস? উফ বাবা, সত্যি রাজা, জিপিএস বলে একটা জিনিস আছে আমার মোবাইলে। না না, সেটা বলছি না, মানে এমন একটা ক্রুশিয়াল ব্যাপার, তাই আর কি। অফিসে বলবি না? না, এখন আমার আর টাইম নেই, আজ লিভ নিয়ে নিচ্ছি, আগে কিছু কেস উদ্ধার হলে তারপরে দেখব কি করা যায়। এখন দপ্তরে দপ্তরে জানাতে গেলে ফালতু যত ঝামেলা হবে, ওখানকার করেসপন্ডেন্টকে। সেটা হলেই তো ভালো হতো না? মানে দেখ, তুই তো ওখানকার কিছুই চিনিস না, তার চেয়ে ওখানকার লোকই জায়গাটা ভালো করে জানে, তাই না? তো ওদের পক্ষে ব্যাপারটা সহজ হতো। শোন, এই খবর শোনার পরে কোনটা সহজ হতো তা ভেবে আরাম করে আমি বসে থাকতে পারবো না রে। বিনি আমাকে ভরসা করছে, ও আমার জন্য ওয়েট করে আছে।
ওদের কথা শোনার মতো ওখানে এখন কেউ নেই। একটা মেয়ের জন্য আর একটা মেয়ে হয়ে আমি কি দাঁড়াবো না রাজা? না না, সে তো ঠিকই। কোনো করেসপন্ডেন্ট নয়। গট মাই পয়েন্ট? আমি মানে ওভাবে কিছু, শোন তুই একটা কাজ কর, আমাকে তুই জাস্ট 40টা মিনিট সময় দে প্লিজ প্লিজ। বেশ, আমি গাড়ি নিয়ে আসছি, তোর সঙ্গে আমি আউশ গ্রামে যাব। আজ তো এমনিতেই আমার ছুটি, চাপ হবে না, একা যাস না প্লিজ। ঘড়ি ধরে ঠিক 40 মিনিট অপেক্ষা করব, আর 1 মিনিট বেশি না, তারপরেই কিন্তু আমি বেরিয়ে যাব। একদম একদম আসছি। যাজ্ঞসেনী মুখার্জি কলকাতার নামকরা কাগজের ক্রাইম রিপোর্টার। বন্ধুরা বলে এখন নাকি তারই বাজার। তা কথাটা ভুল কিছু বলে না। গোটা রাজ্য জুড়ে যেভাবে ক্রাইম বেড়ে চলেছে তাতে যাজ্ঞসেনীদের টিআরপি সত্যি খুব চড়া। তবে যাজ্ঞসেনী ওরফে যোগীর আরও একটা ব্যাপার আছে। চড়া টিআরপির সঙ্গে সঙ্গে সে আবার এমনিতেও বেশ কড়া ধাঁচের। ছোটবেলা থেকে বন্ধুরা ডাক নাম দিয়েছিল মাতঙ্গিনী। কোথাও কোনো অন্যায় শেষ হইতে পারে না, ছোট হোক বা বড়, যে কোনো জায়গায় অন্যায় দেখলেই প্রতিবাদটা সে আগে করে। আগুপিছু ভাবার মতো সময় নেই তার। যাজ্ঞসেনীর দাদু কাজ করতেন মিলিটারিতে, মেজর ছিলেন তিনি। তাঁর সেই মিলিটারি মেজাজটা নাতনির মধ্যে এসে বর্তেছে। যোগীর মা বাবা অবশ্য আগে ভয়টয় পেতেন, বকাঝকাও কম করেননি, কিন্তু একটা ব্যাপার তাঁরা বুঝে গেছেন যে এই মেয়েকে কিছুতেই দমানো যাবে না। তারপর দাদুর আশকারা। যোগীর মধ্যে নিজের কম বয়সের ছায়া দেখতে পেতেন তার দাদু। কাজেই নাতনিত্ব পোয়াবার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব জায়গাতেই তার একটা রণংদেহী মূর্তি তৈরি হয়ে গেছে। বন্ধুরা হাসাহাসি করে বলতো যে তাকে মডেল করেই নাকি কুমোরটুলির দুর্গা এবং কালী ঠাকুর তৈরি হবে এবার। তা সেসব হাসাহাসিতে যাজ্ঞসেনীর কিছু এসে যায়নি, বরং তার কথাবার্তা আর ডেয়ার ডেভিল অ্যাটিটিউড দেখে রনেন সরকারের মতন দুঁদে চিফ যেদিন তাকে ক্রাইম বিট অফার করলেন, সেদিনই যাজ্ঞসেনী মনে করল যে তার ঠিকঠাক মূল্যায়ন হয়েছে। কলেজ থেকেই যোগী ঠিক করে নিয়েছিল যে সে জার্নালিস্ট হবে। সাদাকে সাদা, কালোকে কালো বলার মধ্যে একটা অদ্ভুত আনন্দ আছে দিদি ভাই। এই কথাটা দাদুর কাছ থেকে প্রায়ই শুনত যাজ্ঞসেনী। আর জার্নালিজম ছাড়া এই কথাটা এত বুক ঠুকে সে আর কোথায় বলবে? কাজেই ইউনিভার্সিটি শেষ হতেই একের পর এক মিডিয়াতে দরখাস্ত পাঠাতে পাঠাতে একদিন বাংলার এক সেরা মিডিয়া হাউস থেকে তার কাছে ইন্টারভিউয়ের ডাক আসে। হাতে চাঁদ নিয়ে সেদিন ব্যুরো চিফ রনেন সরকারের মুখোমুখি হয়েছিল সে। শুনুন মিস মুখার্জি, আপনার পেপারটা আমি আলাদা করে সরিয়ে রেখেছিলাম। আপনার লেখা আর্টিকেলটা এতটাই অন্যরকম যে সেটা বেশ ভাবিয়েছে আমায়। এই লেখাটার মধ্যে একটা ঝাঁঝ আছে। আপনার সিভি, মার্কস এবং পরীক্ষার খাতা দেখে এখানকার চাকরিটা তো শিওর করিয়ে দিচ্ছি। তবে সাধারণত কোনো নতুন মেয়েকে যা অফার করি না, আপনাকে সেই বিটটা অফার করতে চাই। আপনি পারবেন তো? বলুন স্যার, আমি সব পারবো, অন্তত চেষ্টা তো করব। দ্যাটস দ্য কারেজ আই এম লুকিং ফর। শুনুন মিস মুখার্জি, আপনাকে ক্রাইম বিট দিতে চাই। অপরাধের দুনিয়ার কভারেজ, খোঁজ খবর। এটাকে পুলিশ বিট বললে অর্ধেক বলা হবে। দেখুন, পুলিশ বিট হলো রুটিন মেনে পুলিশের কাছ থেকে খবর নোট করে নিয়ে আসা, কিন্তু না, আমি কিন্তু সেটা চাইছি না। পুলিশ দেওয়ার আগে আপনি নিজেই ক্রাইমের খবর চেস করতে পারবেন? ভয় পাবেন না তো? কিংবা আপনার ফ্যামিলিতে কোনো সমস্যা হবে না তো? আচ্ছা, আপনি কি অনলি চাইল্ড? ভাববেন না স্যার, হ্যাঁ আমি অনলি চাইল্ড, কিন্তু আমার বেড়ে ওঠাটা একটু অন্যভাবে। আমি সাদাকে সাদা আর কালোকে কালো বলতেই বেশি ভালোবাসি। ভেরি গুড, ভেরি গুড। আমি তাহলে ঠিক লোককেই চুজ করেছি, কি তাই তো? অল দ্য বেস্ট মিস যাজ্ঞসেনী মুখার্জি। আপনাকে নতুন কাজের শুভেচ্ছা জানাই। সেই শুরু। তারপর থেকে এই ক্রাইম বিটই তার ধ্যান জ্ঞান। অবশ্য না, যোগী একা নয়, তার ছায়াসঙ্গী হল রাজর্ষি। যেখানে যায় দুজনে জুটি বেঁধে যায়। রাজর্ষি ছবি তোলে, কভারেজও করে। তাদের বস রনেন দাই রাজর্ষিকে তার সঙ্গে বেঁধে দিয়েছেন। কে জানে, মেয়ে বলে একটু ভয় পেয়েছেন বোধহয়। সেই প্রথম দিন থেকেই রাজর্ষিকে না নিয়ে যাজ্ঞসেনী কোথাও যায় না। আজও তাই প্রথম ফোনটা সে রাজর্ষিকেই করল। ঠিক 35 মিনিটের মাথায় গাড়ি নিয়ে পৌঁছে গেল রাজর্ষি। নিচ থেকেই হর্ন দিল সে।
রাজা এসে গেছে মা, আমি নামছি। শোন, সময় মতো খেয়ে নিবি, আর ফোন করবি কিন্তু। তুমি দরজাটা বন্ধ করে দাও। শোনো, চিন্তা করো না, আমি ঠিক থাকবো, আর ঘন্টায় ঘন্টায় ফোন করব, মনে আছে? এলাম তবে, আসি। দুঃখা নে চল। শোন, প্রলয়দা ফোন করেছিল, কালকের ভাঙচুরের ঘটনাটা তুই ফলো আপ করবি কিনা জানতে চাইছিল। তোকে ফোন করে পাইনি বোধ হয়। জানি, আমি ফোন ধরিনি। ওসব ফলো আপ করার লোক অনেক আছে রে। এখন ফোন ধরা মানেই ফালতু হ্যাজানো। শোন, ম্যাপ বলছে অন্তত 3.5 ঘন্টা আমাদের লাগবে রে এখান থেকে এখনো। আচ্ছা, তেল সব ভরে নিয়েছিস তো? হ্যাঁ, ওইসব চাপ নিস না, রাস্তাতে ট্যাঙ্কি ফুল করে নেবো, তারপর দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে সাঁ করে বেরিয়ে যাবো। রাস্তা ফাঁকা থাকলে আরও আগে ঢুকে পড়তে পারবো। আচ্ছা, কেসটা কি বলতো? মেয়েটাকে সত্যি কেউ উঠিয়ে নিয়েছে? না তো কি, তুই কি রে, মেয়েটা ইচ্ছে করে কোথাও লুকিয়ে থেকে নাটক করছে বলছিস? আরে না না, তা বলছি না। আরে আমার উপর গরম নিচ্ছিস কেন ভাই? মানে বলতে চাইছি যে অনেকে মিলেই নিশ্চয়ই প্রতিবাদে নেমেছিল, তাদের মধ্যে থেকে একজনকে তুলে নিয়ে গেল কি করে? বাকিরা হাঁ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো। আমি কি করে জানবো? সেটা যতক্ষণ না স্পটে পৌঁছচ্ছে ততক্ষণ আমি কি করে বলি তোকে বলতো? হ্যাঁ, তবে ওখানকার আন্দোলন আর আমাদের কলকাতা শহরের আন্দোলনের মধ্যে অনেক ফারাক আছে রাজা। তা তো আছে। ওখানে মানুষকে, বিশেষ করে মেয়েদের জান হাতে করে আন্দোলনে নামতে হয়, কিন্তু শহরের মতো সোশ্যাল মিডিয়া স্ট্যাটাস দেওয়ার বিপ্লব ওখানে হয় না। দেখে দেখে হুটোপাটি করতে যাস না, তা বলে আস্তে। শোন, পায়ে পায়ে না বিপদ ওখানে ওত পেতে থাকে। যা বলেছিস। আর বিনির কথা শুনে যতটা বুঝলাম, বুঝলি, তাতে গোটা ফ্যামিলিটাই বেশ বিপদে আছে মনে হলো। হ্যালো, কে? বিনি? এই কতক্ষণ লাগবে রে? বল, আরো ঘন্টাখানেক। এসে গেছি গো, প্রায় আর ঘন্টাখানেক। হ্যাঁ হ্যাঁ, তোমাকে যা বলেছিলাম মনে আছে তো? বেরিও না কিন্তু বাড়ি থেকে। কি বলছো বিনি? না 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 না, শোনো 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 বিনি, তুমি স্বাস্থ্যকেন্দ্রে যাবে না, গ্রামের কাউকে যেতে বলো। তুমি কিন্তু একদম বেরিও না। হ্যাঁ, আমি আসছি আসছি। হ্যালো 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 হ্যালো। চা কেটে গেল রে, লাইনটা পাচ্ছি না। কি হয়েছে রে? আবার নতুন কোনো প্রবলেম? আরে, গ্রামের লোকজনের সঙ্গে পুলিশে ডায়েরি করতে গিয়েছিল বিনির বাবা। পুলিশ নাকি তাকে মেরেছে, মাথা ফাটিয়ে দিয়েছে। হোয়াট? এক্ষুনি মাথায় স্টিচ করাতে হবে। তাই হয়তো মেয়েটাও একটু বাবার কাছে যেতে চাইছে, কিন্তু। বলিস কি? হ্যাঁ রে, ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম, জানিস তো। ফিজিক্যাল অ্যাসাল্ট করে এবার ঠিক ভয় দেখাবি, দেখবি। হ্যাঁ রে, আরো কত দেরি রে, 1 ঘন্টা তো হতে চললো বোধ হয়। চেষ্টা তো করছি, দেখছিস তো রাস্তার যা অবস্থা ছিল এতক্ষণ। না না, ঠিক আছে ঠিক আছে, চল চল। না, 1 ঘন্টা লাগেনি। ঝড়ের বেগে নিয়ে এসেছে রাজস্বী। 45 মিনিটের মধ্যেই পৌঁছে গেছে তারা। ডিরেকশন মেলাতে মেলাতে এবার একটা বাজারের সামনে এসে দাঁড়ালো রাজস্বী। এই বাজারটার কথাই বলছিল না বিনি? এই তো মনে হচ্ছে। দোকানের নামের তলায় অ্যাড্রেসগুলো দেখ। হ্যাঁ 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 রে, দাঁড়া তো, একবার জিজ্ঞাসা করে নি। ও দাদা, শুনছেন? বলছি নিকাশি পাড়াটা কোথায় বলতে পারবেন? হ্যাঁ, তা কোত্থেকে আসছেন আপনারা? নিকাশি পাড়ায় কাদের বাড়ি যাবেন? ডিসকাস্টিং। লোকটার এত কথায় কাজ কি বলতো? যত সব। কুল যোগী কুল, এটা তোর শহর নয়, এটা গ্রাম। মাথা ফাথা গরম করিস না। কি হলো, কার বাড়ি বলছেন না যে? এই নামটা যেন কি? নিতাই হালদারের বাড়ি যাব, বুঝেছেন? এবার একটু রাস্তাটা বলে দিন প্লিজ। নেতাই ওর বাড়ি? তা কলকাতা থেকে আসছেন বুঝি? মোমবাতি আছে সঙ্গে? মোমবাতি ওই যে সামনের মোড়টা থেকে বাঁ দিকে দেখবেন, এমনি মেলা লোক জমেছে, মানে মেলা বসেছে আর কি। তার উপর আবার আপনারা, হ্যাঁ সত্যি পারেন বটে। যোগীর মাথাটা গরম হচ্ছিল, মুখটাও লাল হচ্ছিল। রেগে মেগে কিছু একটা বলেই দিত বোধ হয়। তাড়াতাড়ি জানলার কাজ তুলে দিল রাজস্বী।
বিনীদের বাড়ির সামনেটায় বেজায় ভিড়। একটা চওড়া গাছতলা দেখে গাড়িটা একটু তেরচা ভাবেই পার্ক করল রাজস্বী। গাড়ি থেকে লাফ দিয়ে নেমে বিনীদের বাড়ির দিকে দৌড় দিল চকি। একটু দেখি না, একটু সামনের ভিড়টাকে নিজেই হাত দিয়ে সরিয়ে নিল সে। একটু সাইড দেখি, একটু সরুন প্লিজ, একটু আমাকে একটু ভেতরে ঢুকতে দিন প্লিজ, একটু 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 সাইড দিন দেখি। বিনি, বিনি কোথায়? বিনি, বিনি, বিনি। হ্যাঁ দিদি, দিদি তুমি এসেছো দিদি? ওরা আমার বাবাকে। কাঁদে না বিনি, কাঁদে না। এখন তোমার অনেক দায়িত্ব, অনেক কাজ। এভাবে ভেঙে পড়লে চলবে? আগে দিদিকে খুঁজতে হবে, বাবাকে সুস্থ করতে হবে। তোমাদের উপর দিয়ে একটা ঝড় যাচ্ছে বিনি, কিন্তু এভাবে ভেঙে পড়লে তুমি তার সঙ্গে মোকাবিলা করবে কি করে? আরে এসেছি তো বোন, আমরা আছি তোমার সঙ্গে। এসো তো একটু এদিকে এসো, আমাকে আগে সবটা খুলে একটু বলো। বসো। বাবা ঠিক কি হয়েছে বিনি? আমার দিদির কোনো খবর নেই এখনো। দিদিকে খুঁজে পাবো আমরা? নিশ্চয়ই পাবো বিনি, এখন তো এসে গেছি, আমরা একসঙ্গে খুঁজবো। তোমার কিন্তু হাল ছাড়লে একদম চলবে না। আর কান্না নয়, সবটাকে বলো। আচ্ছা তোমার মা? হাসপাতালের একজন ডাক্তার এসেছিলেন, ইঞ্জেকশন দিয়ে গেছে। মা ঘুমোচ্ছে, নইলে রাখা যাচ্ছিল না মাকে। কাল থেকে যা হচ্ছে। আচ্ছা কি করে আর সামলাবো বলো? বিনিকে পাশে বসিয়ে সংক্ষেপে যাজ্ঞসেনী যা শুনল তা অনেকটা এরকম। গতকাল রাত্রে রাত দখল আন্দোলনে বেরিয়েছিল তার দিদি বুলু। গ্রামের আরো বেশ কয়েকজন মহিলাও তার সঙ্গে ছিল। বিনির শরীর ভালো ছিল না, তাছাড়া তার মাও একেবারেই মেয়েদের ছাড়তে চায়নি। রাত দখলের ডাকে সাড়া না দেওয়ার জন্য গ্রামের মাতব্বররা বাড়ি বাড়ি ঘুরে শাসিয়ে দিয়ে গিয়েছিল আগেই। তবু বুলু কিন্তু জোর করেই গেছে। সে বরাবরই এরকম ঢাকাবুকো। শ্যামলী, নিভা, কল্পনাদের দলের সঙ্গে মিশেছিল বুলু। ভোর রাতের দিকে শ্যামলীর ফোন আসে বিনির কাছে। শ্যামলীদি তখন ভয় কেমন যেন একটা করছে, ঝরঝর করে কাঁদতে বলল যে দিদিকে ওরা তুলে নিয়ে গেছে। হ্যাঁ, কারা তুলে নিয়ে গেছে? বাকিরা তখন কোথায় ছিল? আমাদের বাড়িতে পৌঁছানোর জন্য একটা নিচু সরু রাস্তা আছে, ওটা দিয়ে এলে একটু তাড়াতাড়ি হয়। দিদি ওই রাস্তাটাই ধরেছিল। শ্যামলীদিরা উঁচু রাস্তা দিয়ে আসছিল, সেখান থেকে দেখতে পাই 2-3টে বাইকে করে জনা 5 ছেলে এসে। না বিনি, আর একদম কান্না নয় প্লিজ, কান্না অনেক হয়েছে। আচ্ছা ফার্স্টে বলো তো, যে যারা তোমার দিদিকে তুলে নিয়ে যেতে দেখলো তারা কোথায়? তাদের একবার ডাকো তো এখানে। শ্যামলীদিকেও হুমকি দিয়েছে ওরা, তাই তার বাড়ির লোক তাকে আটকে রেখেছে দিদি। আচ্ছা, বাইরে বেরোলে যদি। আশ্চর্য, আই উইটনেসরা এমন করে ঘরে লুকিয়ে থাকলে। আচ্ছা বেশ, চলো আমি যাব। আচ্ছা তুমি আমাকে ওর কাছে নিয়ে যেতে পারবে? চলো। বেশ, চটপট রাজা আয়, আমি এলাম। দিদি দিদি এসো, এই যে এই রাস্তা দিয়ে এসো। এখানে সবাই পুলিশের চেয়ে দাদাদের বেশি ভয় পায় গো। দাদারা এসে শাসিয়ে গেছে, বাইরে মুখ খুললে শ্যামলীদের অবস্থাও দিদির মতো করে দেবে। তাই তাকে ঘরে আটকে রেখে দিয়েছে ওর। ওই যে ওই সবুজ দরজাটা দেখছো, ওটাই শ্যামলীদির বাড়ি। বেশ, বিনি, কি চাই রে মা? কাকু, এই দিদি কলকাতা থেকে এসেছে, শ্যামলীদের সঙ্গে একটু কথা বলতে চায়। কথা? না, ওসব হবে না। শ্যামলীর শরীর খারাপ, কথা টথা হবে না। প্লিজ
দরজাটা বন্ধ করবেন না, প্লিজ প্লিজ। আপনাদের গ্রামের মেয়ে আজ কোন মারাত্মক অবস্থায় আছে আপনি আন্দাজ করতে পারছেন? ওসব আপনিও তো মেয়ের বাবা, আরেকটা মেয়েকে বাঁচাবেন না আপনি? এইভাবে ঘরে আটকে রেখে দিয়ে নিজের মেয়েকে বাঁচাতে পারবেন? মানে কতদিন বলুন, কতদিন? ভয় পেয়ে কতদিন বাঁচতে পারবেন? আপনি আপনি কে? পুলিশ? না, আমি জার্নালিস্ট। জার্নালিস্ট? কলকাতা থেকে এসেছি। প্লিজ শ্যামলীর সঙ্গে আমাকে একটু কথা বলতে দিন। কাকু প্লিজ কাকু, আমি কথা দিচ্ছি ওর কোনো ক্ষতি হবে না, প্লিজ আমাকে বিশ্বাস করুন, প্লিজ। ভেতরে যেতে দাও না কাকু, আমার দিদিটাকে যদি ফেরানো যায়। আচ্ছা, আপনি ভেতরে আসুন। ওই দাদাবাবু বাইরে থাকবেন, আপনি বাইরেই থাকুন। ডোন্ট ওয়ারি, আমি এখানেই আছি, তুই ভেতরে যা। আসুন আসুন, ভেতরে আসুন। শ্যামলীদি, যোগী দিদি এই যে কলকাতা থেকে দাঁড়াও বিনি, আমি কথা বলছি। তুমি শ্যামলী? বলুর বন্ধু? হ্যাঁ। আপনি? আমার নাম যজ্ঞ সেনী, যোগী দিদি বলতে পারো আমায়। আমি তোমার দিদি হই। আচ্ছা, কাল রাতে ফেরার সময় ঠিক কি হয়েছিল আমাকে একটু বলবে প্লিজ? ভয় পেও না, আমি জার্নালিস্ট। আমি বুলুকে খুঁজতে এসেছি। তোমরা সবাই তো প্রতিবাদ মিছিল সেরে একসাথেই বাড়ি ফিরছিলে। হ্যাঁ। তারপরে কি হলো? আমরা জনাচারেক মেয়ে একসঙ্গেই ছিলাম। বাড়ির কাছাকাছি এসে বুলু বলল ওই নিচু মাঠের রাস্তাটা ধরে গাছপালার মধ্যে দিয়ে তাড়াতাড়ি ফিরে যাবে। এই পথটা একটু বেশি ঘুর হয় তো, আমরা বারণ করেছিলাম, কিন্তু ও বলল আকাশে আলো ফুটে এসেছে, এখন আর কিসের ভয়? তাছাড়া সবাই তো এই মিছিলের আশেপাশেই আছে। তারপর কি হলো? কয়েক পা আসার পরে একটা গো গো আওয়াজ, তারপর চমকে উঠে সঙ্গে সঙ্গে দেখতে পেলাম গাছের আড়াল দিয়ে 3টে বাইক বেরিয়ে গেল। তারপর একটা বাইকে 2টো ছেলে মিলে একটা মেয়েকে জোর করে চেপে বসিয়ে রেখেছে। অন্য 2টো বাইক তাদের দুপাশেই ছিল। ওই মেয়েটা বুলুই ছিল। দাঁড়াও, কাঁদবে না। তুমি কি করে বুঝলে ওই মেয়েটা বুলু? জামা কাপড় দেখে? হ্যাঁ, সেই নীল জামাটা দেখতে পেয়েছি। ছেলেগুলো কারা ছিল, চিনতে পেরেছো তাদের? এত দূর থেকে বুঝতে পারিনি, তবে মনে হয় ওই বাচ্চু সাপুইকের দলবল। বাচ্চু সাপুইকে? পঞ্চায়েত প্রধানের ভাইপো। গ্রামের প্রত্যেকটা মেয়ের সঙ্গে অসভ্যতা করে ওরা। বুলুর ওপরও নজর ছিল। পুলিশে জানাওনি? আমাদের জন্য কোনো পুলিশ নেই দিদিমণি, কোনো পুলিশ নেই। আইন বিচার কিচ্ছু নেই, শুধু শাসন আছে। দোহাই আপনার এবার আমার মেয়েটাকে ছেড়ে দিন। আর না, আমার মেয়েটাকে এবার ছেড়ে দিন। বেনি চলো, এখান থেকে আমরা এখন সোজা থানায় যাব। আচ্ছা বিনি, তোমার বাবা কি যেতে পারবে? পারবে দিদি, তুমি বললে ঠিক পারবে। আরে কথাবার্তা হলো? মেয়েটা বললো কিছু? বলেছে। চল রাজা, আগে থানায় যাই। বিনি আর তার বাবাকে নিয়ে যোগীরা যখন থানায় পৌঁছল, সেখানকার টিভিতে তখন বেশ জোরেই একটা সিনেমা চলছে। সিনেমা ছেড়ে উঠে আসতে হলো বলে অফিসার ইনচার্জ দীপেন বক্সি খুব একটা খুশি হলেন না বোধ হয়। হ্যাঁ বলুন, কি ব্যাপার? আপনারা কি সেই মেয়েটা না? আরে তোমরা আবার কেন এসেছো? আবার মানে? কাল থেকে ওর দিদি মিসিং, তার কোনো ট্রেস নেই, আর আপনি জিজ্ঞাসা করছেন? 1 মিনিট ম্যাডাম, আপনি কে জানতে পারি? আমিও ওর দিদি হই, কলকাতায় থাকি, খবরটা শুনেই ছুটে এসেছি। বুঝলাম, শহর থেকে বাজার গরম করতে এসেছেন। লাভ হবে না ম্যাডাম, কোনো কালে এ তলাটে আসেননি বোধ হয়, চোখে পড়েনি তো। আজ হঠাৎ দিদি হয়ে গেলেন, তা সে যাই হন না কেন, আপনি আসল খবর না জেনে দুম করে বিপ্লব করতে এসেছেন কেন বলুন তো? আসল খবর?
মানে কাল রাত থেকে একটা মেয়ে মিসিং, আপনারা কোনো ডায়েরি পর্যন্ত নেননি? ওর বাবাকে অ্যাসাল্ট করেছে পুলিশ, এর বাইরেও আরো খবর আছে নাকি? আচ্ছা কি হে মেয়ে, তোমার বাবাকে আমরা কিছু করেছি নাকি? বানিয়ে বানিয়ে আবার সেসব গপ্প করেছো। যাকে গপ্পের গরু গাছে উঠুক, আমার কি। কথার ধরন। শুনুন ম্যাডাম, হ্যাঁ আপনাকে বলছি, আসল ব্যাপার তো কিছুই জানেন না। গ্রামের বাকি মেয়েরা মোমবাতি নিভিয়ে ঠিক ফিরে এলো, শুধু ওই এক পিস প্রতিবাদী ফিরল না। এর আসল কারণটা আপনার বোধহয় জানা নেই না? আরে ও কোথাও মিসিং হয়নি, গা ঢাকা দিয়েছে, মানে সোজা কথা পালিয়েছে, বুঝলেন? দেখুন, ইচ্ছে করে যদি কেউ পালিয়ে যায় তাহলে তাকে কোথায় খুঁজবো বলুন তো? কখনো না, আমার দিদি কোথাও যায়নি। তাই নাকি মামুনি? তাকে গুম করা হয়েছে। প্রমাণ দাও দেখি। অদ্ভুত তো, ও কেন প্রমাণ দেবে? প্রমাণ তো আপনারা দেবেন। আপনি বা কিসের ভিত্তিতে বলছেন যে ও পালিয়ে গেছে? ও মা, জানেন না? আরে ওই মেয়েটা তো একটা লাভার ছিল, তাকে মেনে নিচ্ছে না। এই যা হয় আর কি, ছেলে চোখরাতের ব্যাপার, বোঝেনি তো। শুনুন মিস্টার ওসি, মেয়েটা কোথাও পালায়নি, ওকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। শুনেছেন নিশ্চয়ই আপনি? আমরা লিখিতভাবে অভিযোগ জানাতে এসেছি, আপনি আমাদের হেল্প করতে বাধ্য। ও বাবা, আপনি সব জানেন দেখছি। এই সেই যে কি একটা সিরিয়াল হতো না, হ্যাঁ, গোয়েন্দা গিন্নি নাকি? তাহলে আপনি বলে দিন না কে তুলে নিয়ে গেছে। শুনুন অফিসার, অভিযোগ নিতে আপনি বাধ্য, তা না হলে কিন্তু আপনার বিরুদ্ধে। হ্যাঁ বাবা, জ্বালালো দেখছি। এই বাবা, দেখ তো আবার কি হলো, যত সব উৎপাত। যোগী, হ্যাঁ যোগী, আগুন লেগেছে রে। রংকল না কি একটা কারখানার মাঠ আছে না, সেখানে নাকি আগুন জ্বলছে, পচা গন্ধ বেরোচ্ছে, ছেলেগুলো বলছিল রে। কি বলছিস? চল 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 তো দেখি। ওফ, কি ঝামেলা। এই বলুন, এই জিপটা বের কর তো। পুলিশের জিপের পাশাপাশি যোগী, রাজর্ষি আর বিনিও এলাকার ছেলেদের বাইকে চড়ে রংকলের মাঠের দিকে চলল। জায়গাটা একটা পরিত্যক্ত কারখানা এলাকা, দিনে দুপুরে খাঁ খাঁ করে। ওখানে নাকি ভূত আছে, এই ভয় ছেলে বুড়ো কেউ তার ধার মারায় না। যে ছেলেটির বাইকে চড়েছিল যোগী, সেই ছেলেটার কাছ থেকে রংকলের মাঠ নিয়ে নানান ভৌতিক গল্প শুনতে শুনতে তারা এগোতে থাকল। তবে সেখানে পৌঁছানোর আগেই তার নাকে একটা বিশ্রী কটু গন্ধ এলো। সেখানে পৌঁছে গন্ধটা আরো তীব্র হল, যেন ভক করে নাকে এসে লাগল। সব দেখে শুনে পুলিশ স্পষ্ট জানিয়ে দিল, আরে দোষ, ফালতু কিছু টায়ার পোড়াচ্ছে, তাই নিয়ে আবার এত হল্লা। আরে গ্রামের লোকগুলো সব গাধা হয়ে গেল নাকি? এই চল ভাগা, থানায় চল, গাড়ি ঘোড়া। না অফিসার, এটা টায়ার পোড়ানো নয়। আপনি গন্ধ পাচ্ছেন না বুঝি? একটা বিশ্রী কটু গন্ধ আপনার নাকে এসে লাগছে না? টায়ার পোড়ানোর গন্ধ এরকম হয়? আগুনটা নেভাতে বলুন প্লিজ, আগুনটা নেভাতে বলুন, এক্ষুনি পরিষ্কার হবে এটা। আর এই যে শুনুন, অনেকক্ষণ থেকে আপনার ফটর ফটর শুনছি। আপনি কে বলুন তো? হ্যাঁ, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস নাকি যে আপনার সব কথা শুনতে হবে? আমি যখন বলছি এটা টায়ারে পোড়ানো মানে টায়ারে পোড়ানো, ব্যাস, আর একটাও কথা নয়। যেতে দিন তো, সরুন। না অফিসার, আপনি ফিরে যেতে পারবেন না। আপনাকে আমি অনেকক্ষণ ধরে রিকোয়েস্ট করছি, আগুনটা নেভাতে বলুন প্লিজ। আপনি যখন ফিরে যেতে চাইছেন তখন তো আরো পরিষ্কার যে আপনি গন্ডগোলটা বুঝতে পেরেছেন। আর এটা যদি সত্যি টায়ার পোড়ানো হয় তাহলে আপনার ভয় কিসের? হ্যাঁ, চুপ, একদম চুপ। এই যে অগ্নিময়, আপনাকে গ্রেফতার করতে পারি জানেন? পুলিশের ওপর খবরদারি করছেন। আমাকে বিনা কারণে গ্রেফতার করতেই পারেন, তবে তার আগে আপনাকে এই আগুনটা কিন্তু নেভাতে হবে। এই গ্রামের লোক সাক্ষী, আপনি কোনো একটা সিক্রেট ইস্যু হাসাব করতে চাইছেন। একদম ঠিক। দাঁড়া, তোদের সব কটাকে আমি দেখে নেব। বাবা চল চল। আশেপাশে কোনো বসতি নেই, তাই জলের ব্যবস্থা করতে একটু দেরিই হলো। শেষমেশ যখন আগুনটা নিভল, তখন লাশ পোড়া তীব্র গন্ধে গা গুলিয়ে একেবারে বমি উঠে এলো। হ্যাঁ, লাশ।
সেই আগুনের ভিতর থেকে আংড়ার মতো কালো হয়ে যাওয়া একটা আধপোড়া মেয়ের লাশই বেরিয়ে এলো। এতটা বিকৃতি হয়ে গেছে সে দেহে, তাকে আর চেনাই যাচ্ছে না। ঘটনার আকস্মিকতায় কয়েক মুহূর্ত স্তব্ধ থেকে স্থানীয় জনতা এবার সত্যি যেন ফেটে পড়ল। এই যে আপনার টায়ার মিস্টার অফিসার, এবার কিছু বলবেন না? বলুন, আসুন। যত সব অ্যান্টি সোশ্যালদের নিজেদের মধ্যে ঝামেলা, এসব আর কি বলবো। তো পুড়ে ফেলতাম অ্যান্টি সোশ্যালদের বডি। এটা একটা মেয়ের বডি, আধপোড়া হয়ে থাকলেও সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। এই বডি পোস্টমর্টম হবে না? আপনি খেপে যান ম্যাডাম, এটা কি কলকাতা নাকি? এখানে এসব না না, গ্রামে এমন গুন্ডাগার্দি লেগেই থাকে। উনি তো ঠিকই বলেছেন, এটা গুন্ডা নয়, মেয়ের বডি। এখানে মেয়ে এলো কোথা থেকে? কোথা থেকে এলো? বলতেই হবে। হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আমি এখানে। হ্যাঁ আচ্ছা, ওকে স্যার, ওকে স্যার। এই ওখানে কেউ যাবে না, ভ্যান আসছে, বডি তুলে নিয়ে যাবে। এই সরে যাও সবাই। ওই আধপোড়া বডিটা তুলে নিয়ে যাওয়ার জন্য কিছুক্ষণ পরেই একটা ভ্যান চলে এলো, আর তারপর থেকে সেই দুর্মুখ অফিসার যাজ্ঞ সেনীকে একেবারে জামাই আদর করতে শুরু করে দিল। আসুন বসুন করে যোগী, রাজর্ষি আর বিনিকে নিজের জিপে তুলে থানাতেও নিয়ে যাওয়ার কথা বলল সে। কেসটা কি হলো বলতো? লোকটা হঠাৎ এত খাতির করতে শুরু করলো কেন? সরিয়ে দেওয়ার তাল? আরে না বস, সেই থানায় যাওয়ার সময় থেকে এই রংকলের মাঠ অবধি গোটা ব্যাপারটা লুকিয়ে লুকিয়ে লাইভ করেছি আমি। ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারের চোখে পড়েছে, বুঝছিস না? বাম্বু এসেছে ওখান থেকে, পাবলিক ক্ষেপে আছে। এখন কোনো ইন্ধন যাতে না পড়ে সেই করকানি দিয়ে ফোনও এসেছে নির্ঘাত। বলিস কি রে, এ তো সাংঘাতিক কাণ্ড করেছিস। সরে যাও সবাই। মিস্টার অফিসার, আপনি থানায় ফিরে যাওয়ার কথা বলছেন যে, আমাদের প্লেস অফ অকারেন্সটা একটু খুঁটিয়ে দেখবেন না? আপনি খেপে যান ম্যাডাম। না না, মৃতার কোনো বিলঙ্গিংস, মানে এখানে যদি কিছু পাওয়া যায় সেসব না দেখেই চলে যাবেন? না না। বেশ কিছুটা কথা কাটাকাটির পরে অফিসারের নির্দেশে হাবিলদাররা আশেপাশে তল্লাশি শুরু করলো। আধ ঘন্টা খানেক তল্লাশির পরেই, হ্যাঁ ঠিক যা ভেবেছিল যোগী, ঝোপঝাড়ের আড়াল থেকে একটা ব্যাগ, এক পাটি চটি আর একখানা নীল রঙের ওড়না বার করে নিয়ে এলো তারা। দিদি, দিদি। হ্যাঁ বিনি। দিদি, এগুলো সব আমার দিদির। হ্যাঁ, ওরা আমার দিদিকে। বিনি, শান্ত হও, এমন করো না। দেখো আমরা তো আছি, শান্ত হও বিনি। অফিসার, একটু থানায় চলুন প্লিজ। বাচ্চু সর্দারের এগেনস্টে আমি একটা এফআইআর করতে চাই। বাচ্চু সর্দার? কি বলছেন ম্যাডাম? ওর মতো জুয়েল ছেলে? কেন, আপনি বুঝতে পারছেন না? বুলুকে রেপ করে মার্ডার করা হয়েছে। মানে আপনি বোধহয় বুঝতে পারছেন না, তবে আমি আমার জার্নালিস্ট অভিজ্ঞতা দিয়ে এটা ঠিক বুঝতে পেরেছি যে এই কাজটা আসলে করেছে বাচ্চু আর তার দলবল। শুনুন, আই উইটনেসও আছে, কোর্টে কোনো অসুবিধা হবে না। তবে হ্যাঁ, না মানে আমি বলছিলাম, প্রোটেকশন দেবার কাজটা কিন্তু আপনার। এবার কোনো নতুন ঝঞ্ঝাট হয়ে গেলে পাবলিক আছে। থ্রেট দিচ্ছেন ম্যাডাম? বন্ধ ঘরের আই উইটনেস সামনে এসে কিছু বলবে না, আপনি মিলিয়ে নেবেন। গ্রামের ব্যাপার তো আপনি জানেন না। আপনি একবার এখান থেকে চলে গেলেই। আজকের পরে বলবে অফিসার, বলবে। পাবলিকের চাপেই কিন্তু রংকল মাঠে গেলেন আপনারা এবং আগুনও নেভালেন। তখনও কিন্তু আপনার ওপর মহলের ফোন আসেনি, ভুলে যাবেন না। হ্যাঁ, আর কি যেন বলছিলেন? আমি চলে গেলে কি হবে, তাই তো ভাববেন না অফিসার। আমাদের হেডকোয়ার্টারের সঙ্গে আমার সব কথা হয়ে গেছে। পূর্ব এবং পশ্চিম বর্ধমানের সমস্ত করেসপন্ডেন্টকে আমাদের হেডকোয়ার্টার এই আউশ গ্রামেই পোস্টিং করে দিয়েছে। 1 ঘন্টার মধ্যে তারা সদল বলে এসে করবে। আর হ্যাঁ, অফিসের নির্দেশে আমি আর রাজস্বী তাদের লিড করব, তাই কোনো চিন্তা নেই আপনার। আজ আপনার অতিথি হয়েই রয়ে গেলাম এখানে। ভুল ধারণাটা এবার অন্তত তাড়ান। সব মিডিয়া বিক্রি হয় না অফিসার, সব মিডিয়া বিক্রি হয় না।
এই কেসের শেষ দেখে ছাড়বো আমরা। নিন এফআইআরটা নিন এবার। থানার ভিতরে বিনি তখন অসহায়ের মতো আঁকড়ে ধরে আছে যাজ্ঞসেনীকে, আর বাইরে দাঁড়িয়ে রাজর্ষি যোগীর মাকে ফোন করে খবর দিতে ব্যস্ত। হ্যালো কাকিমা, রাজা বলছি যে যোগী আর আমি এখন আউশ গ্রামে, ধরে নিন 1 সপ্তাহ মতো এখানেই। হ্যাঁ অফিসই বলেছে। হ্যাঁ না না ভাববেন আসলে শুনলেন মহুয়া বন্দ্যোপাধ্যায়ের লেখা যাজ্ঞসেনী। আজকের প্রশ্ন, রংকলের মাঠে আগুন নেভার পরে কি দেখা গেল? প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম এই নটার গল্প চ্যানেলেই ঘোষণা করা হবে আগামী সপ্তাহের গল্পের শেষে। গত সপ্তাহের এক যে আছে মেয়ে গল্পের প্রশ্ন ছিল, রানাঘাটে গিয়ে কাকে দেখতে পেল তারিণী? প্রথম 10 জন সঠিক উত্তরদাতা হলেন প্রতাপ ঘোষ, বিমল জানা, আগমনী পাঠক, সৌভিক, বিদ্যুৎ কুমার ভট্টাচার্য, পূর্ণচন্দ্র দাস, আশিস পাত্র, তুহিনা, মাধুরী রায় ও দেবাশিস ব্যানার্জি। নটার গল্প, গল্পে গল্পে জমজমাট। আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন। বেল আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু।